আচ্ছা, তাও জি বলুন। আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। জি, আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি সেই প্রশ্নগুলো করব এবং চেষ্টা করবেন মূল থেমে থাকার এবং আ সংক্ষেপ বললে ভুল হবে। মানে মূল বুঝি থেমে থেকে বুঝি একটু নাই জোর ভাই। উত্তর দেওয়া। বুঝি নাই। কি আমার চেষ্টা করতে হবে? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ফারাজ ভাই, আমি আগে গতকালকেও লাইভে আসছিলাম। আমি বলছিলাম যে ডিপিটা একটু চেঞ্জ করে দেন কাইন্ডলি। না ভাইয়া। আমার কয়েকটা প্রশ্ন আছে ভাই। আমি আপনাদের করে ডিপিটা চেঞ্জ করেন, আমি করে চলে যাব। কাইন্ডলি রিকোয়েস্ট আচ্ছা, করতেছি। মানে ভালো, হ্যাঁ, কাইন্ডলি রিকোয়েস্ট করেন এবং প্লিজ বলেন। প্লিজ বলতেছি। হ্যাঁ, পুরো লাইন বলেন। প্লিজ বলতেছি, ফারাজ ভাই, আমি প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনাকে একটু ডিপিটা চেঞ্জ করে দেন। মানে কোনো ডিপি দেওয়ার দরকার নেই। আচ্ছা, সরি আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পারতেছি না। বলেন ভাই ভাইয়া। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি ভাই, প্লিজ। বললাম তো ভাই রিকোয়েস্ট রাখতে পারতেছি না, বলেন। আচ্ছা ফারাজ ভাই, কোনো কি ইয়া আছে আর কি, কোনো পূর্ব ইয়া আছে? আমার ভাই প্লিজ, আমি হইলে রাখবো, নাইলে না রাখবো, এটা তো আমার ইচ্ছা ভাই। এটা এমন আছে প্লিজ করে আমার মানতেই হবে। আচ্ছা না, থাক, আপনি দেন না না ভাই। রাখলে তো আমার কিছু করার নাই, আমি তো না ফারাজ বুঝতেই ভাই, হবে। দেন না, দেন দেন দেন। ফারাজ ভাই থাক, দেন। প্লিজ বলছে তো দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন, তাজদি বলেন আপনি। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমি আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি শুরু করতেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইয়া নিয়ে, আপনার যে শক্তির যে একটা ইয়া আছে, যে শক্তির কোনো শেষ নেই, মানে শক্তির কোনো সৃষ্টি নেই, এটা তো আমরা জানি। থিওরি অফ পাওয়ার আর কি, যেটা আছে, কনভারসেশন অফ থিওরি অফ ল। তো শক্তির তো কোনো শেষ নাই, শক্তির চেঞ্জ হয়, জাস্ট ট্রান্সফর্ম হয়, আমরা যেটা জানি। তো আমার এটা খুবই কমন প্রশ্ন। তো প্রথম শক্তিটা কোথা থেকে আসছিল, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আর কি, প্রথম কথা। তো ভাই এটার যেটা উত্তরটা শুরু তারপর আমি। বা শেষ নাই সেটা প্রথম কোত্থেকে আসছিল, এই কোশ্চেনটাই তো একটা উদ্ভট কোশ্চেন। না না, যেমন ধরেন প্রথম আপনি যদি এরকম এরকম আপনি হয় না যদি যে উত্তর ট্রান্সফর্ম। মেরুতে বলেন, উত্তর মেরুতে গিয়ে বলেন উত্তর মেরুর উত্তর কোন দিকে, এটা একটা উদ্ভট প্রশ্ন হবে না? হ্যাঁ হ্যাঁ। একটু বলেন তাইলে তো ভাই, উত্তর মেরুর উত্তরটা কোন দিকে? আচ্ছা, উত্তর উত্তর মেরুর উত্তরটা এটা হচ্ছে মানে এরকম কোশ্চেন করলে আমি আসলে উত্তর দিতে পারবো না। কারণ না, না, এইসব। এটাই এইজন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি যে উত্তর মেরুতে আপনি গিয়ে পৌঁছাইছেন, একদম সেই সেন্টার পয়েন্টে পৌঁছাইছেন যেটা হচ্ছে উত্তর মেরুর একদম সেন্টার পয়েন্ট, যেখানে যেই জায়গাটা হচ্ছে একদম আমরা উত্তর মেরু হিসেবে ট্রিট করি। ওই পয়েন্টে পৌঁছানোর পরে আপনি যদি বলেন এর উত্তর দিকে কোন দিকে যাব, এখন উত্তর কোন দিকে ভাই, ভাই উত্তর কোন দিকে, মানে এটা তো একটা ইনভ্যালিড কোশ্চেন। এই কোশ্চেনটা তো আপনি তো অলরেডি সেই উত্তর মেরুতে পৌঁছায় গেছেন, এর আর উত্তর নাই। এর হ্যাঁ হ্যাঁ। থেকে আরো কোনো উত্তরে আপনি যাইতে পারবেন না। সময় আপনার ভালো বন্ধু ছিল অতানুজ উপায়। আচ্ছা, আচ্ছা, কে আমি ভালো আমি বন্ধু ছিল? কোশ্চেনটা আবার করতেছি। শক্তির আচ্ছা, যে থিওরি আছে সেইখানে আচ্ছা, এটা আপনারাও জানেন, আমি বলে নেই তারপর আচ্ছা, অ্যান্সার। আচ্ছা। যেখানে যেই মানে যে শক্তির অবিনশ্বরতা সূত্রতে যেটা বলা হচ্ছে যে শক্তির শুরু বা শেষ নাই। হ্যাঁ। নাই বলে দেওয়ার পরে আবার আপনি জিজ্ঞেস করতেছেন শুরুটা কোথায় ভাই? শেষ নাই বুঝলাম ভাই, শুরুটা তাইলে কোথায়? তাইলে শুরু না না। বা শেষ নাই যেখানে বলে দেওয়া হচ্ছে যে এই সূত্রটাই হচ্ছে শুরু বা শেষ হয় না। তাইলে আপনি তাইলে একটু পরে তো আবার জিজ্ঞেস করবেন, তাইলে আচ্ছা বুঝলাম ঠিক আছে শুরু বা শেষ নাই, তাইলে শেষ কোথায়? তাইলে তো সূত্রটাই তো, এখন যদি শুরুটা আমি বইলে দেই যে ভাই শুরুটা হইতেছে কলিমুদ্দিনের ঘরের থেকে শুরু এটার, হ্যাঁ? শক্তির শুরুতে তা হইতেছে কলিমুদ্দিনের ঘরের থেকে শক্তির শুরু ভাই। তাইলে তো আমি শুরুটা বইলে দিলাম। তাইলে তো আর এই সূত্রটা ভ্যালিড থাকলো না। আমার কোশ্চেন করতে একটু ভুল হয়েছে আসিফ ভাই, আমি আবার বলতেছি। আমি আবার বলতেছি, একটু শুনেন। মানে কনজারভেশন অফ এনার্জিতে যেটা বলা হয়েছে, যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা কেবল ট্রান্সফর্ম হতে পারে। তো আমার কোশ্চেনটা এরকম করা উচিত ছিল যে প্রথম রূপে শক্তিটা কি ছিল, এটা করা উচিত ছিল। যেহেতু এটা ট্রান্সফর্ম হতে হতেই হয়, শক্তির কি কোনো শেষ আচ্ছা, নেই। প্রথম রূপে যেই জিনিসটা ডক্টর পাকিস্তানের যে প্রখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন ডক্টর আব্দুল সালাম, সেই আ হ্যাঁ, ডক্টর সালাম যিনি নোবেল পুরস্কার পাইছিলেন। সেই উনি যেটা করছিলেন যে শক্তি আসলে আমরা যেই কয় ধরনের শক্তি মহাবিশ্বে দেখি সেই শক্তিগুলা তিনি মনে করছিলেন সেগুলো একই শক্তি, একই জায়গা থেকে উদ্ভূত, একই জায়গা থেকে উদ্ভূত হয়ে সেই জিনিসগুলা আলাদা হইছে। এই শক্তির যে এতগুলা মানে ভাগ আছে, সেই ভাগগুলা যে আসলে একই সেটা উনি প্রমাণ করার চেষ্টা করছিলেন। কিছু, কিছু জিনিস ২ টা শক্তিকে তিনি একই রূপের প্রমাণ করতে পারছিলেন। কিন্তু এখন আমাদের কাছে যেই জ্ঞানটা আছে সেই জ্ঞান অনুসারে আমরা বুঝতে পারি যে এটা যদি একই হয় তারপরেও এটার মধ্যে পার্থক্য আছে। নানা ধরনের শক্তি আছে। সেগুলাকে একীভূত এখন পর্যন্ত করা সম্ভব হয় নাই। এগুলা যে একই শক্তির থেকে উদ্ভূত সেই জিনিসটা এখন পর্যন্ত আমাদের কাছে সেই
ইনফরমেশন গুলা নাই বা সেই জ্ঞানগুলা আচ্ছা। নাই। এখন সেটা ১ম কিভাবে হয়েছিল সেই ইনফরমেশন সম্পর্কে জানতে চাইলে ১ম শক্তি আগে মানে শক্তি হচ্ছে অবিনশ্বর, সেটার কোনো শুরু বা শেষ হয় না। এটা হচ্ছে এই সূত্রের মূল কথা। কিন্তু ১ম রূপান্তরটা কোথা থেকে হয়েছিল সে বিষয়ে আমাদের আপাতত কোনো আইডিয়া নাই। আমরা এই বিষয়ে জানি না। আচ্ছা, ঠিক আছে। এখন আমি বিগ ব্যাং থিওরি যে কথাটা বলতে চাচ্ছিলাম, বিগ ব্যাং এ তো বলা হয়েছে যে প্রথম শূন্য অবস্থায় ছিল না? এটা তো বলা হয়েছে একদম শুরুতে। একদম শূন্য শুরু অবস্থায় ছিল সেটা বিগ ব্যাং তত্ত্বের ভিতরে বলা হয় না। বিগ ব্যাং তত্ত্বের ভিতরে বলা হয় যে মহাবিশ্ব আসলে একটা আ সিঙ্গুলার পয়েন্টে ছিল, যেটা ছিল অসীম ঘনত্বের। সেই সিঙ্গুলার পয়েন্ট থেকে বিগ ব্যাং এর সূচনা। তারপর থেকে ১ম দিকে খুবই মারাত্মকভাবে সেটা সম্প্রসারিত হইছে। এখনো সম্প্রসারিত হচ্ছে। কিন্তু শুরুর দিকে সম্প্রসারণের মাত্রাটা ছিল অনেক বেশি। কিন্তু এই সম্প্রসারিত মহাবিশ্ব এই জিনিসটা আসছে একটা সিঙ্গুলার পয়েন্ট থেকে। সেটাকে বলা হয়, সেটার সাথে সিঙ্গুলারিটির একটা সম্পর্ক আছে। সেটা ছিল অসীম ঘনত্বের একটা বিন্দু। সেইখান থেকে এইটার সূচনা হয়েছে। কিন্তু শূন্য থেকে এসেছে সেটা বিগ ব্যাং থিওরি আসলে মানে সরাসরি বলে না। শূন্য থেকে মহাবিশ্বের উদ্ভব হয়েছে এইটা আবার বলে নতুন আরেকটা তত্ত্ব আছে। সেটা হচ্ছে, এই বিষয়ে একটা বই আছে লরেন্স ক্লাউসের, প্রখ্যাত পদার্থবিজ্ঞানী লরেন্স ক্লাউসের একটা বই আছে ইউনিভার্স ফ্রম নাথিং। এই বইটাতে বলা হয়েছে এবং এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। তিনি দেখিয়েছেন, তিনি প্রমাণ করেছেন, কিছু কিছু প্রমাণ সেখানে দেয়া হয়েছে। একদম যে এটা একদম প্রমাণিত সত্য হয়ে গেছে তা না, এটা এখনো থিওরি হয়ে যায় নাই, কিন্তু এটা উনি অনেকগুলা ম্যাথমেটিক্স এর সাহায্যে তাত্ত্বিকভাবে দেখাইছে যে শূন্য অবস্থা হচ্ছে একটা আনস্টেবল অবস্থা, যেখানে প্রতিনিয়ত কোনো কারণ ছাড়াই কিছু কণিকার উদ্ভব ঘটে এবং কোনো কারণ ছাড়াই এই কণিকাগুলোর বিনাশ হয়ে যায়। এই আচ্ছা, মধ্যবর্তী সময়ে যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ঘটে সেই সময় কিছু বাড়তি জিনিস রয়ে যায়। সেই বাড়তি জিনিসগুলা ওই যে প্রাথমিক যে কণিকাটা, প্রাথমিক যে অতি ঘন যে বিন্দুটার কথা বিগ ব্যাং তত্ত্বে বলা হয়, সেই বিন্দুটার তৈরির পেছনে ওই অবশিষ্ট অংশ দায়ী। অবশিষ্ট অংশের কারণে ওই বিন্দুটার উৎপত্তি এবং ওই বিন্দুটা থেকে মহাবিশ্বের উৎপত্তি। বুঝলাম। এইটা মোটামুটি বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ ধারণা। অন্যান্য ধারণাগুলো, অন্য অনেকগুলা ধারণা আছে। সেগুলোর ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা। কারণ এই লরেন্স ক্রাউস বেশ চমৎকার কিছু তাত্ত্বিক আ জিনিস দেখাইছে। কিন্তু এগুলাকে এখনো পরীক্ষা করা সম্ভব না। কারণ বিগ ব্যাং এর আগে কি ছিল সেই জিনিসটা সম্পর্কে আমাদের কাছে কোনো আইডিয়া নাই, আমাদের কাছে কোনো জ্ঞান নেই এবং কোনো কিছু জানাও আপাতত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণে এই জিনিসটাকে, এটা তাত্ত্বিকভাবে সঠিক বলে মনে হলেও এটা যে আমরা পরীক্ষা করে দেখব বা একটা ছোট মহাবিশ্ব এখান থেকে তৈরি করে দেখব, এরকমের কোনো অপশন আমাদের কাছে নাই। এই কারণে আমরা এই জিনিসটা যে আ একদম 100% সত্য সেটা আমরা দাবি করি না। এটাকে আমরা বলি যে হ্যাঁ, তাত্ত্বিকভাবে এই জিনিসটা সঠিক। তাত্ত্বিকভাবে বেশ কিছু অ তথ্য প্রমাণ এখানে দেয়া হয়েছে। ভেরি গুড। কিন্তু এটার কোনো বাস্তব প্রমাণ আমরা পাচ্ছি না। এজন্য আমরা এখন পর্যন্ত এটার উপরে রিলাই করতে পারতেছি না। হ্যাঁ, বলেন। আচ্ছা, আসিফ ভাই, এই যে মহাবিশ্ব নিয়ে যে কথাগুলো বললেন এতক্ষণ, এইগুলার সিমিলার কথা কি কোনো ধর্মগ্রন্থ এর আগে বলছে? যেমন আমি তো মুসলিম। তো ধর্মগ্রন্থ যদি বলেও থাকে তাহলে তারা ব্যাখ্যা ছাড়া বলছে। মনে করেন একটা জিনিস, বিজ্ঞানটা হচ্ছে সেই ব্যাখ্যাটা। বিজ্ঞান হচ্ছে কি? বিজ্ঞান হচ্ছে ব্যাখ্যা। কোনো একটা প্রাকৃতিক ঘটনা কেন ঘটছে। আসিফ ভাই, আমি মনে করি এই যে যদি বলেও থাকে, হ্যাঁ, এই বইলা মানে অলরেডি মনে করেন কোরআনে সায়েন্স আছে, এইটা বইলা যারা মনে করেন আম, নিজেদেরকে উম, একটা মাস্টার টাইপের একটা ফিলিংস দিয়া দেয়, হ্যাঁ, ওইগুলাদের আরো বেশি পুশ না করে আগে বলে দেন যে ভাই কোনো ধর্মগ্রন্থ এইসব জিনিস বলা নেই, তো তার কাছেও যায়নি। বাট ইনফ্যাক্ট হ্যাঁ, যদি হ্যাঁ, অবশ্যই সত্য জি কথা। জি, ফারাজ ভাই সত্য কথা বলছেন। কোন ধর্মগ্রন্থে এরকম কোন কিছু বলা নাই। ইনফ্যাক্ট কিন্তু অনেক ধর্মগ্রন্থে বলা আছে যে একটা ব্যাঙে পাত দিছিল সেখান থেকে মহাবিশ্বের উৎপত্তি ঘটছে। জেনুইনলি এটা আছে। হ্যাঁ? কিছু ধর্মগ্রন্থে এরকমেরও আছে। ব্যাঙে পাত দেয়া থেকে মহাবিশ্বের উৎপত্তি, এটাও আছে। মানে উদ্ভট অনেকগুলা লাখ লাখ ধর্ম যেহেতু আছে, লাখ লাখ চিন্তা ভাবনা মানুষ করছে। কোটি প্রাচীনকালের কোটি মানুষ নিশ্চয়ই এগুলা নিয়ে চিন্তা ভাবনা করছে এবং নিজ পাশা থেকে নিশ্চয়ই একেকটা গল্প কাহিনী তারা বাইর করছে ওইখান থেকে। হ্যাঁ? অ্যান্ড ওইগুলার ভিতরে তর্কের খাতিরে যদি ধরে নেই, ওইগুলার ভিতরে কোনটার সাথে বিগ ব্যাং তত্ত্বের কোনো মিল নাই। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে কোনটার সাথে কোনটার মিল আছে, তারপরেও সেটা কোনো বৈজ্ঞানিক কথা না।
কারণ বৈজ্ঞানিক কথা হচ্ছে বিজ্ঞান কি জিনিস? বিজ্ঞান হচ্ছে এই প্রাকৃতিক ঘটনাটা কেন ঘটতেছে সেটার ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান। এটার কারণ অনুসন্ধানটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কোনো অবজারভেশন করে কেউ যদি কোনো একটা কথা বলে, কোনো একটা স্বাভাবিক অবজারভেশন থেকে যদি কেউ একটা কোনো কথা বলে, যেমন ধরেন আমি ছোটবেলা থেকে দেখি একটা গাছ ছোট থেকে বড় হয়। আমি এটা দেখে আমার কাছে মনে হইলো যে হ্যাঁ, তাই তো। তাইলে তো নিশ্চয়ই মহাবিশ্ব আগে ছোট ছিল, আস্তে, আস্তে বড় হইছে। এটা আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো প্রমাণাদি ছাড়া বইলা দিলাম। ইনফেক্ট এই কথাটা ১০,০০০ বছর আগের একজন মানুষের পক্ষে এটা বলা সম্ভব। যে হ্যাঁ, গাছ তো দেখতেছি, মানুষও তো দেখতেছি ছোট থেকে বড় হয়। তাইলে তো মনে হয় এই মহাবিশ্বের যা কিছু আছে সেটা আগে ছোট ছিল। এটা আস্তে, আস্তে বড় হইছে। আস্তে, আস্তে ধীরে, ধীরে বড় হইছে। এটা তো এইরকম যদি একটা কেউ এই অবজারভেশন থেকে যদি এই সিদ্ধান্তে পৌঁছায় এবং সেটা যদি কোনো একটা ধর্মগ্রন্থে কেউ লিখাও থাকে, সেটাকে আমরা বৈজ্ঞানিক জ্ঞানের সাথে মিল আছে এটা ধরতে পারি না। কারণ বৈজ্ঞানিক জ্ঞানের সাথে মিল থাকতে হলে সেটার ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। এই যে যেই ব্যাখ্যাটা বর্তমান সময়ের বিজ্ঞানীরা আমাদেরকে দিচ্ছে, মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে যে বিগ ব্যাং তত্ত্ব আমাদের সামনে দিয়েছে, এমন তো না যে কেউ একজন এসে বিগ ব্যাং তত্ত্ব দিলাম আর আমরা বললাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কইছেন বিজ্ঞানী হুজুর, ঠিক কইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম করে যে আমরা মেনে নিছি, ব্যাপারটা তো সেরকম না। এই বিগ ব্যাং তত্ত্ব বিভিন্ন ইউনিভার্সিটিতে আহ গবেষণা হয়েছে, বিভিন্নভাবে বিজ্ঞানীরা এই তত্ত্বকে আক্রমণ করার চেষ্টা করছে এবং এই তত্ত্বকে ভুল প্রমাণের চেষ্টা করছে। অনেক ধরনের মারামারি পিটাপিটি বিজ্ঞানীদের ভিতরে এই প্র্যাকটিসটা আছে যে তারা একজন আরেকজনকে ভুল প্রমাণের প্রাণান্ত চেষ্টা করে এবং প্রাণান্ত চেষ্টা করে। একটা পিয়ার রিভিউ জার্নাল যদি আপনি ছাপতে যান, তখন এই যে পিয়ার রিভিউ যখন হবে, তখন এই সেম ফিল্ডের অন্যান্য বিজ্ঞানীরা বা অন্যান্য গবেষকরা আপনার কথাটাকে কাটাছেঁড়া কইরা এমন অবস্থা করবে যেন আপনারটা কোনোভাবেই পার পেতে না পারে। এই প্র্যাকটিসটা বিজ্ঞানীদের মধ্যে আছে এবং এই বিজ্ঞানীদের ভিতরে এই প্র্যাকটিসটা থাকার কারণে এই পদ্ধতিটা, বৈজ্ঞানিক পদ্ধতিটাকে আমরা রিলাই করতে পারি যে একজন বিজ্ঞানী একটা কথা কইলেই সবাই মিলা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বইলা মাইনে নিবে না। অন্য বিজ্ঞানীরা সেটাকে যাচাই করে দেখবে, টেস্ট করবে। কোথাও যদি সামান্যতম ভুলও পাওয়া যায়, ওই বিজ্ঞানী এক্কারে ফাইরা ফিরা ফেলবে ওই তত্ত্বরে, হ্যাঁ? এক্কারে ফাইরা ফিরা নাকচ করে দিবে। এই কারণে বৈজ্ঞানিক জ্ঞান থেকে আমরা যেই ব্যাখ্যাগুলা পাই, সেই ব্যাখ্যাগুলা প্রমাণিত এবং সেই ব্যাখ্যাগুলোর পেছনে যুক্তি আছে, প্রমাণ আছে, তাত্ত্বিক ভাবেও প্রমাণিত, প্র্যাকটিক্যালিও প্রমাণিত। যখন আমরা এই জিনিসগুলা দেখি তখন আমরা বুঝি যে এটা একটা বৈজ্ঞানিক জ্ঞান। কিন্তু মানে আমাদের ধানমন্ডি লেকের একটা সুনাহাগা মানে পাগলা, সে গাঞ্জা খায়া কইতাছিল, "মহাবিশ্ব তো বড় হইতাছে।" এইটার সাথে যদি বর্তমান বৈজ্ঞানিক কথাটা মিল্লাও যায়, সে কইছে কথা কিন্তু সঠিক। বর্তমানে বিজ্ঞানের সাথে কিন্তু মিলা যাচ্ছে। হ্যাঁ? সে কিন্তু ওইটা হচ্ছে আ রাস্তাঘাটে পায়খানা করে, ওইটা হচ্ছে ধানমন্ডি লেকের পাগলা, এটা গাঞ্জা খায়, গাঞ্জা খায়। গাঞ্জা খায়া কইতেছিল, তার কাছে মনে হইতেছিল একদিন গাঞ্জা খায় তার কাছে মনে হইলো সবকিছু বড় হইতেছে। এটা গাঞ্জা খায় তার কাছে ফিল হইছে। ফিল হয়ে সে কইয়া দিছে যে মহাবিশ্ব বড় হইতেছে। এটার সাথে এটা যদি কথাটা যদি মিলেও যায়, তখন তো আমরা ওই গাঞ্জাখোরের কথাটাকে তো আমরা বৈজ্ঞানিক জ্ঞান বা বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে গ্রহণ করতে পারি না। তাহলে তো ভাই বিরাট মুশকিলের ব্যাপার হবে। তখন এই যে রাস্তাঘাটের গাঞ্জাখোরদের, আমাদের এই সমস্ত গাঞ্জা খায় যে সমস্ত লোকজন কথা বলবে তাদেরকে আমাদের মানে নোবেল পুরস্কার দিতে হবে। তাই না? তাজদি ভাই কি বলেন? তাজদি ভাই আনমিউট করে বলেন। না, তাজদি ভাইয়ের তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাজদি ভাই আপনি মিউট করে রাখছেন। আপনি আনমিউট করে কথা বলেন। না, তাজদি ভাইয়ের কোনো খবর নাই। তাইলে বিদায়।